আস্তে আস্তে ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। ওই যে আধ ঘন্টাটা আমার মধ্যে যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল সেটা এখনো আমাকে হন্ট করে। মানে একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে সেটা মানে আমি সেই দিনই দেখলাম। ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। এটা কোথাও না কোথাও লোকে বলবে, এখনো বলছে যে আমি ফুটেজের জন্য করছি, কন্টেন্টের জন্য করছি। আমার গায়ে মানে একদম কামড়ের দাগ, আমি তারপরে পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ি। আবার যখন দেখছি যে শুধু আমি ভিকটিম নই, এমনকি শিশু শিল্পীরাও ওর হাতে সেফ নয়, সুরক্ষিত নয়। আমি একা যখনই ছিলাম আমি কিন্তু ততক্ষণ মুখ খুলিনি। যখন আরো নাম চারিদিকে আসছে তখন আমি নিজের মুখটা খুলেছিলাম। বিফ ঘটনার পর শায়কের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ তুলেছে স্যান্ডি শাহ। স্যান্ডি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমাদের প্রথম বক্তব্য যে এই ঘটনা কি করে ঘটলো। আমরা প্রথমে তোমাকে দেখেছিলাম তো শায়কের বাড়িতে গিয়ে একটা ব্লগ শুট করছিলে তোমরা, একটু বলো যে এই ঘটনার সূত্র কি করে। দেখো, এইবার ঘটনাটা হচ্ছে আমি বেসিক্যালি শায়কের সাথে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিল, শুধুমাত্র এখন না, বহু যুগ আগে থেকেই, মানে বহু বছর ধরে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। তো এইবার যেদিন আমি ভিডিও একটা আমাদের একটা কোলাবোরেশনের কথা হয়েছিল, তো মানে ব্লগ করার, তো আমি আমার চ্যানেলে একটা করবো আর ওর পেজ দিয়ে ব্লগ করবো। তখন ওর নতুন নতুন ব্লগ করছিল আর কি, 2022 সালটা আমার এখনো মনে আছে। তো আমরা একটা ভাই বোনের কন্টেন্ট শুট করতে গেছিলাম, তো সেখানে সবাই ছিল, ওর টিম মেম্বাররা ছিল, আরো অনেক ইনফ্লুয়েন্সাররা ছিল। তো আমরা সবাই মিলে ওখানে শুট করি। এবার শুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও বললো যে চল একটু আমরা পার্টি ফার্টি করি। তো এবার ও তো খুব একটা ওরকম অ্যালকোহল ড্রিঙ্ক মনে হয় করে না, ও অন্য কিছু মানে অ্যাডিকশন খায়। তো ও সেটা করছিল, আমি একটু হালকা বিয়ার ফিয়ার হয়তো খাচ্ছিলাম। তো এইবার বিয়ার যখন সরি আমি একটু মানে অনেকদিন আগের তো, আর মানে আমি এখনো হন্ট করে ঘটনাটা। আমি এতদিন মুখ খুলিনি, সেটাও কেন করিনি সেটাও আমি মানে বলবো তোমাদের এখানে। তো দ্য থিং ইজ হচ্ছে এবার করি, এবার আস্তে আস্তে ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। তো এবার পার্টির মধ্যে সবাই চলে গেছিল, তখন মানে প্যাক আপ হয়ে গেছিল, টিম মেম্বার বাকিরা সবাই চলে গেছিল। তুমি এবং শায়ক ছিলে? হ্যাঁ, আমি শায়ক ছিলাম আমাদের রুমটায়। এবার আরেকটা রুম আছে ওর ওই আগের ফ্ল্যাটটায় যেটা ভিডিও করতাম, তো সেইখানে হয়তো কেউ থাকতে পারে বা ছিল কিনা আমি জানি না, হয়তো আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে আর কেউই তখন ছিল না। তো এইবার তারপরে আস্তে আস্তে দেখি যে ও আমার মজার চক্করে, যেমন আমার বন্ধুরা করি আর কি, যে প্রাইভেট পার্ট গুলো টাচ করা স্টার্ট করছে। এবার আমি প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। তো আমি ওকে বারণ করি। এবার বারণ করার পরে ও কোনোভাবেই কথা শুনছিল না। এবার আমি যেহেতু অনেকগুলো মানে বিয়ার খেয়েছিলাম, আমি তেমন হুঁশেও ছিলাম না যে আমি উঠে ওখান থেকে চলে যাবো। আমি রীতিমতো চলতেই পারছিলাম, ওখানে বসেই ছিলাম। তো সেইখানে ও সেই আমার ওই সিচুয়েশনটার পুরো ফায়দা উঠিয়ে ও আমাকে এক্সপ্লয়েট মানে আমাকে হ্যারাস করছিল, নানান রকম ভাবে হ্যারাস করেছে। মানে লিটারালি মানে কি বলবো, মানে মুখের ভাষা নেই, অকথ্যর একটা পৈশাচিক রূপ। আমি মানে একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে সেটা মানে আমি সেই দিনই দেখলাম। তো তারপরে ও করছে মানে রীতিমতো 8 ঘন্টা 40 মিনিট ধরে ও করেছে, এবং আমি যে চিৎকার করব সেই ক্ষমতাও নেই, আমি এতটাই মানে ড্রাঙ্ক ছিলাম আমি। তো সেটা হয়তো আমারই দোষ, আমি হয়তো মানুষ ঠিক বুঝতে পারিনি যে কোথায় কি করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে ও করছে, এবং তারপরে শুধু, এবং আমি কি বলবো, একটা ভীষণ ট্রমার মধ্যে আমার সেই সিচুয়েশনটা ছিল। তো শুধুমাত্র তারপরে ও শুধু নিজে নয়, ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল, সেইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট ছিল আর কি। তো সেই সেক্স টয়টা দিয়েও আমাকে নানান রকম ভাবে মানে অত্যাচার করেছে, যেটা আমি একদমই লাইক করছিলাম না। এবং তারপর রীতিমতো ওইখান থেকে কি বলবো, আমার গায়ে মানে একদম কামড়ের দাগ, আমি তারপরে পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ি। আমার একটা ফ্রেন্ড আছে সৌভিক, ওকে আমি বলেছিলাম যে আমি শুট করছি, ও সেখান থেকে আমাকে নিচে রিসিভ করে। এবার এতক্ষণ করার পরে এবার আমি রীতিমতো হুঁশে ছিল না। আমি সৌভিক আবরাকে রিসিভ করার কথা ছিল, ও নিচেও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, আমার একটা ফ্রেন্ড ছিল। তো তারপরে তারপরে আমার কিছু মনে নেই, রীতিমতো আমি ব্ল্যাক আউট হয়ে গেছে। ওই পর আমার বলেছিল যে টিটেনাস নিতে গিয়েছিল, এবং আমার যা যাবতীয় সেই সময় আমি সৌভিক একটু ডাকতে, তো সৌভিক একটু আসবি, মানে ও তারপরে ও যেহেতু প্রেজেন্ট ছিল, কারণ সেই জন্য তুই একটু। এবং যিনি ওই মুহূর্ত থেকে উদ্ধার করেছেন তিনি রয়েছেন এই মুহূর্তে সৌভিক রয়েছে। সৌভিক, কি হয়েছিল সেই মুহূর্তে একটু বলো। ওরা ভিডিও শুট করতে গেছিল আর আমি সাউথের সাইডে ছিলাম, আমি আর একটা আমার বান্ধবী ওইখানেই ছিলাম।
ও বললো আমাদের ওই 4টের মধ্যে প্যাক আপ হয়ে যাবে। তখন ও বললো আমাদের তখন 3টে বাজে, তখন বললো আমার অলমোস্ট প্যাক আপ হয়ে গেছে। তখন ওরা পার্টি করবে কিনা জানতো না, ও বললো আমাদের অলমোস্ট প্যাক আপ হয়ে গেছে, তুই চলে আয়। এবার আমি রাত 3টে তখন? না না দিনের বিকেল। এটা দুপুর বেলার ঘটনা? সন্ধ্যাবেলা হয়েছিল। আচ্ছা, দুপুর 3টে। তখন বললো আমাদের অলমোস্ট প্যাক আপ হয়ে গেছে, তুই আর আধ ঘন্টা 40 মিনিটস পরে আয়। তখন আমি তাও আধ ঘন্টা 40 মিনিটস না, আমি ধরো গেছি ধরো ওই 4:15 4:30 নাগাদ গেছি। তো আমাদের 1 ঘন্টা, মানে আমরা সাউথের সাইডে ছিলাম, আমরা নর্মাল একটু শপিং টপিং গেছি। তখন বলে একসঙ্গে আমরা চলে যাবো এখান থেকে, তো আমরা সবাই মিলে শেয়ার করে ক্যাবে করে, তো ওরকম আমরা গেছি। তখন আমি মিনিমাম ধরো নিচে দাঁড়িয়ে আছি ওর লোকেশনে 40 মিনিট, 8-9 বার কলও করেছি। আমার একটা বান্ধবী ছিল, তো আমরা ওকে কল করেছি, কল তুলছে না। এবার ও যখন এসেছে, তো তখন একটা মানুষের হয় না যে মানুষের গায়ে যে একটা শার্ট পরেছিল, শার্টের কয়েকটা বোতাম ছেঁড়া। তখন আমি বললাম কি বোতাম ছেঁড়া? বোতাম ছেঁড়া মানে বোতাম নেই, মানে একটা নর্মাল শার্টের যে বোতাম টানাটানি করলে যেটা হয় শার্ট, সেটা। আর আমি নর্মাল একটা বলছি যে লাভ বাইট হলে যে একটা দাগ থাকে সেইটা না, বাইটের দাগ, মানে কামড়ানোর দাগ, ঘাড়ে, এই সাইডে, হাতের কাছে, এখানে, মানে 3-4টা। তোমার কোনো অনুভূতি ছিল না সেই মুহূর্তে? না, আমি অতটা মানে একদম বুঝতে পারছিলাম না যে কি ছিলাম না ছিলাম চারিদিকে, আমি মানে ফিলও করতে পারি, আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম। পরে ওরা সব দেখেছি, পরে তো মার্কস। এবং তোমাদেরকে গেট খুলে কে ভেতরে নিয়ে আসলো? গেট খুলে না, আমরা গেটের বাইরে আছি, ওই আমি নিচে নেমেছিলাম নিজে থেকে, মানে কখনো ড্রিঙ্ক করলে দেখবে পরে কি থাকে মনে থাকে না, ওর হয়তো সেরকম হয়েছিল। একটা ঘটনা ঘটছে রুমের মধ্যে এবং তখন তুমি একেবারে আউট, তুমি একেবারে অজ্ঞান মধ্যে ছিল না। হ্যাঁ, তো তারপর গেট খুলে বাড়ি থেকে বেরিয়েছে আউট হয়ে, ওর মতো করে বেরিয়েছে। ও কিভাবে বেরিয়েছে ও নিজেও জানে না, ও বেরিয়েছে আউট হয়ে বেরিয়েছে। এবার ওকে কেউ লিফটে নিচে ড্রপ করেছে না ও নিচে নেমেছে সেইটুকু আমি জানি না। তো ও যখন বেরিয়েছে, ও হাঁপাচ্ছে দেখছি, আর ওর গায়ের মধ্যে দাগ। তখন একটা নর্মাল যে লাভ বাইট আমরা যে নর্মাল দেখেছি, লাভ বাইট তো অনেকের গায়ে থাকে, সেটা আলাদা জিনিস, কারণ জোর করে একটা কামড়ানোর দাগ সেটা আলাদা জিনিস। তো সেটা দেখে আমরা তখন, আমি আর ওই বান্ধবী মিলে ওকে বললাম, এটা যে কেউ কামড়ালে একটা হয় না যে ওটাই টিটেনাস নিতে হয়। তো টিটেনাসের তো ওর ব্যথাও ছিল 2-3 দিন। ওর তারপরে যখন ওর নেশা ভাঙে, তখন আমি ওকে বললাম যে ওর দাগ কিসে, তখন আমি ওকে বললাম যে এই ব্যাপার। তারপরে বা হালকা হালকা ঘটনা তো আছেই, মনে যে করছিল সেই ব্যাপারটা। কিন্তু ওই হসপিটালে বা হসপিটাল মানে লোকাল যে মেডিসিন ইয়েতে ওই ব্যাপারটা আমার কিছু মানে ওটাই পুরোটাই বলেছিলাম যে তুই লাইভ করে বল। তখন ও তখন নিজে বলে যে দেখো আমার মনে হয়েছিল যে কেউ বিশ্বাস করবে না কথাটা, এবং এটা কোথাও না কোথাও লোকে বলবে, এখনো বলছে যে আমি ফুটেজের জন্য করছি, কন্টেন্টের জন্য করছি। যেরকম শাহরুখ কন্টেন্টের জন্য করেছে, সেটা তো প্রমাণ হলো ভিউজের জন্য। কিন্তু আমার মনে হয়নি যে ভিউজের জন্য আমি এইরকম সেন্সিটিভ ইস্যু যেটা আমি করবো, যেটা আমার মনে হয়েছে ভুল হয়েছে, আমার করা উচিত নেই। কিন্তু পরে ওর হুঁশ ফিরে আমাকে অনেকবার সরিও চেয়েছে, ক্ষমাও চেয়েছে যে আমার উচিত হয়নি। তো আমি 1 সপ্তাহ 10 দিন মতো ওর সাথে কথাও বলিনি। তো তারপরে অনেকভাবে ও মানে দেখা করে সরি করেছে। তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমার ঘটনাটা মানে ভুলে যাই বা ঠিক হতে চলছিল সম্পর্কটা। তারপরে আবার আমরা মানে ফ্রেন্ডের মতো হয়ে গেছিলাম। বাট যেটা আমার মনে হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো শুধু আমার সাথে করেছে, তাই জন্য হয়তো আমি ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু এখন যখন দেখছি যে শুধু আমি ভিকটিম নই, এমনকি শিল্পীরাও ওর হাতে সেফ নয়, সুরক্ষিত নয়, সেইখানেও ওরা মানে চারিদিকে ভিকটিম আছে, তখন মনে হলো যে না, এটা আমি হয়তো সহ্য করে নিয়েছিলাম। ও তো যদি এখন আমরা না বলি, ফিউচারে তো আরো কেউ ওর ভিকটিম হতে পারে না। সেই কামড়ের ব্যথা কতদিন ছিল? দেখো আমার তো সেই সময় মানে মনে নেই, বাট আমি টিটেনাস 1 সপ্তাহ ধরে মানে বাড়িতে ছিল। আমরা নরমাল এদিক ওদিক যাওয়ারও ছিল, তখন মানে টিটেনাসের ব্যথা তো জানোই কতদিন থাকে, তার সঙ্গে কামড়ের দাগটা ওকে মিরারমা লাগে, মানে মিরারমা না লেজারও আমাকে নিতে হয়েছিল, কারণ এখানটায় পুরো দাগ ছিল, এখন নেই। তো টিটেনাসের ব্যথাটা তো 3-4 দিন আমার ছিলই, মানে পুরো হাতটা যতদিন থাকে আর কি টিটেনাসের এমনি। হ্যাঁ, আর খুবই বাজে রকম ভাবে মানে পৈশাচিক নরকীয় একটা মানে ভাবে ঘটনাটা ঘটিয়েছিল। সেই ট্রমা থেকে বেরোতে কতদিন লাগলো, বা তারপরে যখন তুমি ওর সঙ্গে কথা বললে, কেনই বা কথা বললে? এবার দেখো ও অনেকভাবে মানে ক্ষমা চেয়েছিল আমার কাছে, যদিও এটা হোলি পার্টিতে একবার দেখা হয়, তখন ঠিক করার চেষ্টা করি না, যদিও এটা ক্ষমার সঙ্গে কি প্রথমে ওই শায়ক এসে কথা বলতে এসেছিল না, যদিও এটা ক্ষমার অযোগ্য একটা কাজ আর কি। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে যে ও ঠিক করার চেষ্টা করছে। বললো যে দেখ আমি মানে ও আমাকে লাইক করে, বেসিক্যালি আমাকে বলছে যে তোকে আমি খুব লাইক করি অনেকদিন। লাইক মানে কি ভালোবাসে তোমাকে? হয়তো ওয়ান সাইডেড ছিল, আমি কখনোই ওকে ওইভাবে ওই চোখে দেখিনি। তো ওই লাইকের ইস্যু থেকে মনে হলো যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি তোকে হার্ম করতে চাইনি, মানে ভালোবাসতে চেয়েছিলাম, এইটা ওর বক্তব্য ছিল। তো তারপরে আস্তে আস্তে আমি দেখি ফ্রেন্ডশিপ আবার নর্মাল হয়ে যায়, নর্মাল কথা বলি, আমি ভুলেও গেছিলাম এত বড় একটা ঘটনা। কিন্তু ওই যে আধ ঘন্টাটা আমার মধ্যে যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল, সেটা এখনো আমাকে হন্ট করে।
আমার লিটারালি মানে এখনো গা কাঁপছে বলতে গিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্বামীকের বিরুদ্ধেও একটা অভিযোগ এসছে, সেই ক্ষেত্রে তোমাদের দিকে বারবার করে ফিঙ্গার পয়েন্ট করা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এই রকম ভাবে জীবনযাপনটা বাঁচছে, এই প্রশ্নগুলো বারবার আসছে এই মুহূর্তে। মানে কিরম জীবনযাপন এই যে বাঁচছে? তোমার একটা কথা হলো এই মুহূর্তে, এবং স্বামীকের একটা, এবং সায়ককে নিয়ে চলছে এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে তোমাদের কাজেও তো এটা হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ সেটা তো অফকোর্স, যে আমাদের একটা মেন্টাল, দেখো এই ঘটনাটা আমি পুরো ভুলে গিয়ে নতুন ভাবে মজাও করেছিলাম ওর সাথে, ভিডিও আমি রোস্ট করে ওকে একটা ভিডিও কলও করেছিলাম, সব ঠিক হয়ে গেছে। কিন্তু তারপরে দেখলাম ও আমায় ব্লক করে দিয়েছে, আবার এই নিউজগুলো দিয়ে কালকে রাতে দেখলাম আনব্লক করে আমাকে মেসেজ পাঠিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো তো অবশ্যই কাজে এফেক্ট করছে। আমার তো আবার সেই যে ট্রমাটা আমি 1 মাস কাটিয়েছিলাম সেইটা আবার মানে রিভাইভ করছে, মনে হচ্ছে আমি আবার সেই ফেজটার মধ্যে যাচ্ছে, ভিডিও করার মানে মনই হচ্ছে না বা কন্টেন্ট করার। বাট শ্রমিকের যে কেসটা হয়েছে আমি জানি না তার সত্যতা এখনো কতটা কি আছে, বাট ও যদি সত্যি এরকম কাজ করে থাকে তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। যদি কোনো মেয়ে, কারণ আমি তো দেখো অনেকেই এটা একটা হাসির খোরাক এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে, কিন্তু যার হয়, যার ক্ষেত্রেই অত্যাচারটা হয় বা যার সাথে হয়, শুধুমাত্র সেই কিন্তু বুঝতে পারে যে এটার পেইনটা বা ব্যথাটা মানে কতটা, বা এর যে কষ্টটা যে কি, সেই একমাত্রই ফিল করতে পারে। বাকিরা কমেন্টে দেখে, ভিডিও দেখে হাসে, এন্টারটেইন হয়, সেটা না। আর অনেকে অনেক কথাই বলছে যে আমি নাকি ফুটেজ খাওয়ার জন্য বলছি। প্রথমত হচ্ছে আমার এই একটাই মানে কি বলবো মোটিভ এই বিষয়টা এখন ওপেন আপ করার, সেটা হচ্ছে ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য। আমি আমার জন্য কথা বলতে চাই যে আজকে আমার সাথে ঘটনাটা হয়েছে, ফিউচারে যেন আর কারোর সাথে না হয়। আমি একা যখনই ছিলাম আমি কিন্তু ততক্ষণ মুখ খুলিনি, যখন আরো নাম চারিদিকে আসছে তখন আমি নিজের মুখটা খুলেছিলাম। তোমার বন্ধুর সার্কেল থেকে বেরিয়ে তুমি আর কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করো না? হ্যাঁ, আমার ক্লোজ ফ্রেন্ড ওরা তো ছিলই। তারপরে এবং ইন্ডাস্ট্রিরও অনেককে আমি বলেছিলাম যে এই ঘটনা দেখো। হ্যাঁ, এবার আমি তখন বলেছিলাম ইন্ডাস্ট্রি অনেকেই, কিন্তু কাউকে আমি পাশে পাইনি সেই সময়। যারা যারা আমার পাশে ছিল সবাই মানে আমার সাপোর্ট কেউ করেনি বা আমার পাশে এসে দাঁড়ায়নি। তো আমি সেখানে একা এসে আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় জানাবো, সেটা তো লোকে আবার ভাববে যে আমি ভিউজের জন্য তুমি করছি। কি সত্যি ট্রোলের ভয় পাও এখনো অবধি? না, আমি একদমই ট্রোলের ভয় পাইনি, বাট একটা তো সত্যতা দেখো, শায়কের যখন তখন যা ইমেজ ছিল আর আমার যা ইমেজ চলে আসছে, লোকে তখন শায়ককেই সাপোর্ট করতো, আমাকে ভাবতো আমি মিথ্যা কথা বলছি। কিন্তু এখন যখন আর আসল সত্যটা চারিদিক থেকে উন্মোচন হচ্ছে, লোকে ওর রূপটা দেখে ফেলছে, এখন আমার কথাগুলো লোকে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে। আমি তো বলতেই পারি রোজ এক একটা কথা, আমাকে তো অডিয়েন্স যার জন্য বলছে, যার জন্য বিচার চাইছি, তারাই যদি বিশ্বাস না করে তো তাহলে তো আমার মুখ খুলে কোনো লাভ নেই। মানুষ হিসেবে কেমন সায়ক? দেখো, আমার সাথে আমি মিথ্যা কথা বলবো না, বন্ধু হিসেবে আমার সাথে ভালোই ছিল। আমার সাথে কখনো এই পার্টিকুলার অভিশপ্ত রাতটা ছাড়া মানে সন্ধ্যেটা ছাড়া আমার সাথে কখনোই কোনো খারাপ বিহেভিয়ার করেনি। আমরা অনেক পার্টিতে গেছি, আমার বার্থডেতেও এসছে। তো এই পার্টিকুলার দিনে ছাড়া আমার সাথে কখনো খারাপ বিহেভ করেনি। বাট চারিদিক থেকে যা কানাফুসো শুনছি, সবকিছুই হচ্ছে, তো ভালো আর কি করে বলি? এত কিছু যখন ঘটছে তো সেই মানুষটাকে তো আর ভালো বলা যায় না, না? তোমার কাছে আসবো, যখন স্যান্ডিকে দেখলে এবং নিচে আসলো, হসপিটালে নিয়ে গেলে, তখন আমি একটু কারেক্ট করছি, হসপিটাল বা মেডিসিন শপ যেগুলো হয় না, যেখানে টিটেনাস নেওয়া হয় ছোটখাটো মানে ইয়ে টাইপের মানে ছোট মতো যে হয় না, হসপিটাল বড় কিছু নয়, ছোটখাটো চেম্বার যেখানে ডাক্তাররা টিটেনাস ইনজেকশন জিজ্ঞেস করেছিল তো যে কিসের বাইটের টিটেনাস নিতে এসেছে? তখন তো ও তো ওর হুঁশে না, আমি ওকে বারবার বলছি বল বল বল, বলছে কামড়েছে কামড়েছে এরকম করছে, বলছে ওইখানে কামড়েছে কামড়েছে। এবার তাই তখন তাহলে কিসের ইনজেকশনই বা তুমি নিয়েছো? টিটেনাস নিয়ে নিতে হয়। তো মানে ডাক্তাররা জিজ্ঞেস করে না, নাকি? ডাক্তার তো একটা পশু পাখি, আর মানে একটা কোনো পশু জন্তু যদি কারণ, তো সেটা একটা মানুষের দাগে তো একটা গোল মানে বোঝা যাচ্ছে, তো সেটা বোঝা যাচ্ছে একটা মানুষের। তখন আমরা জানি ও যেরকম। আর আমি শুধুমাত্র টিটেনাস না, রেবিজেরও ইনজেকশন, মানুষকে আপনারা হয়তো জানেন কিনা জানি না, রেবিজেরও ইনজেকশন নিয়েছি আমি 5টা ইনজেকশন। সেটারও আমার কাছে প্রমাণ আছে, ওই যে ডাক্তারের ইয়েটি ওটা খুঁজলে আমি পেয়ে যাব। কারণ রেবিজেরও ইনজেকশন নিতে হয়, সেটা শুধুমাত্র যে কুকুর কামড়ালেই রেবিজ নিতে হয় এটা না। তো যারা ডাক্তারি লাইনে আছে তারা জানো, তো আমাকে মানে ওই ঘটনার পর 5টা রেবিজেরও ইনজেকশন নিতে হয়েছিল। আতঙ্ক হয় স্যান্ডি এখন? হ্যাঁ, দেখো আমি তো খুব মানে ভুলে গেছিলাম, তো এখন আবার কালকের আমি ওপেন আপ করার পরে তো সারা রাত ঘুমাতে পারিনি আমি, এখন অবধি মানে সেই রাতটার কথা মনে পড়ছে। এবং এখন আবার সেটা ফিরে আসছে, আশা করি আগের বারও যেরকম ভাবে আমি মানে মূল স্রোতে ফিরে এসেছি এবারও পারবো। আর আমার লয়ারের সাথে কথা বলেছি যে এবার কি আমার একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত কিনা, সেইটা আমি আমার লয়ারের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্তটা নেব। কিন্তু তুমি কি চাও সেটা একটা আইনি পদ্ধতিতে সমাধানে আসুক?
দেখো এবার আমি আমার কথাটা বলেছি, যেটা এবার তার উপরে যদি মনে হয় যে আরো যদি চারিদিক থেকে শুনতে পারি যে সব দিক থেকে হচ্ছে, তাহলে আমি বুঝবো হয়তো ভুল একবার হতে পারে, সেই একটা ভুলের হয়তো ক্ষমা। কিন্তু চারিদিক থেকে যখন শুনছি তাহলে সেটা ভুল নয়, তখন সেটা পাপ বলে মনে হয়। তো তখন আমার তো অবশ্যই আমি আমার লয়ারের সাথে কথা বললে ও নিশ্চয়ই ওর তরফ থেকে কিছু আইনি পদক্ষেপ যদি নেয়, তো আমাদের মানে আমিও তো নেবো আইনি পদক্ষেপ, কারণ কেউ তো আর জানি না ওর কি রিয়াকশন, কি স্বীকার করবে না করবে সেটা তো আমি জানি না, ওর কি বক্তব্য। বাট আমি আমারটা বললাম, যদি মনে হয় অবশ্যই আমি আইনি পদক্ষেপ নেবো, এবং আমার প্রশাসনের উপর পুরো ভরসা আছে যে ন্যায় বিচার দিতে সাহায্য করবে। কালকে যখন তোমাকে ফোন করেছে বা টেক্সট করেছিল, তো তুমি কি কোনো কল ব্যাক বা দ্বিতীয়বার কথা বলার না, চেষ্টা আমাকে করেছো? কালকে আনব্লক করে মেসেজ করেছিল, মানে কলও করেছিল, আমি কোনো রকম উত্তর দিইনি। কারণ আমার মনে হচ্ছে যদি উত্তর দিয়ে আমি আবার দুর্বল হয়ে যেতে পারি, আগের বার যেরকম হয়ে গেছিলাম ওর ফোনটা ধরেও এতবার করে, তো আমি সেই দুর্বল হয়ে গিয়ে আমি আর আমার মানে সত্যতাটা দর্শকের জনগণের উপর মানে বলবো সেইটা পসিবল হবে না। তো সেই জন্য আমি আর কোনো রকম ফোনও ধরিনি, যাতে আমি নিজেকে মনকে আমি শক্ত করে রেখেছি। স্যান্ডি কি বরাবরই খুবই ইমোশনাল? হ্যাঁ, খুবই, মানে আমাদের বন্ধুদের গ্রুপে যখন থাকে খুব মানে ন্যাচারালি থাকে, মানে ওকে যে যা বোঝায় সেটাই বোঝে, এবং সেইটাই কোথাও না কোথাও মানে ইয়ে হয়ে যায় আমার। বলেছি এরকম, মানে ওকে সবাই বোকা বানিয়ে চলে যায়। সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং নিজের জন্য সবার আগে ভাবুন। চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।